আমি অনেক কষ্ট করে মনে করেন যে ওই ঘরটা দিছিলাম। আমি এক রাইতো সুখের বাড়ি দিই, একটা রাইতো না। কেন? আমি রাজমিস্ত্রির সাথে রাজমিস্ত্রি মশলা বানাই দিছি, আমি মাথায় করে নিয়ে ব্যয় ব্যয় দিছি। আমার অনেক স্বপ্নের ঘর, 25 বছর তার সাথে আমি সংসার করছি। 25 বছর সংসার করার পরে যখন ঘর একবারে কমপ্লিট, ওই দিনকে আমার বাড়ি থেকে বের করে দিল। ওই ঘরে আপনি এক রাতও থাকতে পারেন না? এক রাইতো না, আমি এক রাইতো থাকিনি। আমাদের ওই বাড়িতে, শ্বশুর বাড়িতে এই সাসাবের নামে একটা উরস হয়। উরসের দিন আমার বড় ছেলে এসে আমার মোটর সাইকেলে করে নিয়ে গেল, আম্মু বাড়ি আসো। গেলাম, খুব আশা নিয়ে গেছিলাম যে আমার হয়তো নিতে আসছে। ওরা যাওয়ার পরে রাত্রে ওর আব্বু এত খারাপ বিহেভ করলো আমার সাথে, কয়েকক্ষণই বার্তা বাড়ি করে দে, এই টাটাই নেটে নেওয়া কিসের জন্য, এই আমি জায়গা দিব না। পরে আমার বড় ছেলে আমার বললো যে আম্মু চলে যাও। ওই রাত্রে আমি রিক্সা নিয়ে আবার ব্যাক করে আসলাম বাবার বাড়ি। আমার ভিতরে যে কি কষ্ট, আমি যে কি নিয়ে বাইসে আছি উপর আল্লাহ জানে। আমি রেগুলার ঘুমের ওষুধ খাই, আমার চোখের অবস্থা দেখে বুঝতেছেন না। আমার এত ভাগ্য ভালো, আমার জন্মের পরে বাপ নাই। আমার মা দ্বিতীয় কাজ করছে, আমাদের নিয়ে যায় ওইখানে শতালো বাপ। আমার নিজের মায়ের পেটের মনে করে একটা ভাইও নাই, বোনও নাই। আমার মা ছাড়া এই দুনিয়ায় কেউ নাই, শুধু মা ছাড়া। মনে করেন যে টাকার মেশিন আসছিলাম ওগো কাছে, আমি টাকার মেশিন। 2 বছর যাবত ওই যে ওর সাথে যে আমার খোলা তালাক হইলো না, আমি রাগ করে দিয়েছিলাম ডিপোজ দেওয়ার পরে পারিবারিকভাবে খোলা তালাক হয়েছে। খোলা তালাক হওয়ার পরে আমার যে কাবিনের 3 লাখ টাকা, এই টাকাটা আমারে 50,000 টাকা ওই দালালে খাইছে, আর 2.5 লাখ টাকা আমি হাতে পাইছি। 2.5 লাখ টাকা দিয়ে আমার মেজো ছেলেটার আমি দুবাই পাঠাই। দুবাই যাওয়ার দিন ওর আমার কাছে ওই দিন টাকা ছিল না, আমার কাছে টাকা ছিল না। আমি সুদে করে একজনের কাছে 5,000 টাকা আনছি, আর আমার একটা নাক ফুলা চলি নাক ফুল বিক্রি করছি। বিক্রি করে ছেলেটা বুঝবার দিইনি যে আমার কাছে টাকা নাই। আমার কয় কি, কয় আম্মু আব্বুর কাছেও টাকা নাই, এসে তুমি এত কিছু কেনাকাটা করে দিলে থাক, তোমার যা লাগবো না, আমি একাই যাবো এয়ারপোর্টে। পর আমি চিন্তা করলাম আমার ছেলে একলা যাবো এয়ারপোর্টে, এটা তো মেনে নিবে পারম না। পর আমি সুদে করে টাকা আনলাম, সুদে করে টাকা এনে তারপর আমি ওর এয়ারপোর্টে নিয়ে দিয়ে আসলাম। আমি একা, কেউ যায় না ওর সাথে, একা নিয়ে দিয়ে আসলাম। সেই ছেলে বিদেশ যায়, সেটা তার পরের দিন আমার নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলাইছে। আমরা যেটা করতেছি এটা পরক্রিয়া করতেছি, এটা আমরা পরক্রিয়া করতেছি, এটা আমরা বৈধ না অবৈধ কিচ্ছু চাই না, শুধু আমার একটু স্বীকৃতি দিক। আমি আর ওর কাছে কিচ্ছু চাই না, আমি বাড়ি গাড়ি টাকা পয়সা কিচ্ছু চাই না, আমার শুধু একটু স্বীকৃতি দিক। আমি মারা গেলে যত আমি বলতে পারে মানুষজন যে অমুকের বউ, এই শুধু এই কথাটুকুই বলতেছে, আর কিচ্ছু না। আমার আর কিছু ইচ্ছা আমার নাই, টাকা পয়সা আমি কিচ্ছু চাই না, আমার শুধু একটু স্বীকৃতি দিক। আজকে যদি আমি মারা যাই, চিন্তা করেন বাপের বাড়ি হলো সৎ বাপ, এইখানে তুই আমার স্বীকৃতি দিতে চাস না, তাহলে আমার লাশটা কি রানিব? সেই আশায় পরে আমি মহিলা মানুষ, আমি এতগুলো টাকা কই থেকে দিব সপ্তাহে? এই ছেলেটা যার সাথে প্রেজেন্ট এখন আছে, এই ছেলেটা তখন ওর কাছ থেকে লোন নেওয়া বেশিরভাগ। এই ছেলেটা তখন কয় বলেছে আপনি এতগুলো কিস্তির টাকা কই থেকে দিবেন? পরে ও সব আমার ঋণ সাইরে দিল। রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করেন, যার সাথে ঝগড়া দূরে চলে যান, কিছুক্ষণ একা থাকেন, তারপর ঠিক করে নেন। এবং পারিবারিক কলহ কখনোই আদালত পর্যন্ত পৌঁছাইতে দিবেন না। আমরা চেষ্টা করছি ইতিবাচক কিছু করবার জন্য। আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লিখবেন কেমন লাগছে, কি দেখতে চান। কি নাম আপনার? রিনা। রিনা, কি হয়েছে? আগে যে বিয়েটা হয়েছিল ওই ঘরে 3টা সন্তান আছে, 3টা ছেলে। ওইখান থেকে এই ছেলের সাথে আসছি। মনে করেন এই ছেলেরও দোষ না, আমারও দোষ না, এটা ভাগ্যের পরিণতি আমার। কিরকম বলতে, ওই ছেলের বাবা মানে গরিব নিরহ, তো যে কোনো কারণবশতই হোক মানে একটা ঘর আমি দিছিলাম ধার দেনা করে।
আপনি ধার করে ঘর বানিয়ে দিয়েছিলেন আপনার স্বামীকে? হ্যাঁ, ঘর বানাই দিছি ওগো বুদ্ধি নিয়েই, মানে আমার হাজবেন্ডের সাথে আমার ছেলেদের সাথে সব পরামর্শ করেই, ওরা আমার সাথে পরামর্শ করেই আমি মনে করেন যে ওই আজ থেকে 15 বছর আগের কথা, জি। ওদের সাথে বুদ্ধি পরামর্শ ওই সময় মনে করেন 9 লাখ টাকা আমি খরচ করছি। 9 লাখ টাকা 25,000 টাকা সপ্তাহে কিস্তি ছিল। তা ওরা আমার বললো যে আম্মু তুমি কমপ্লিট করো, আমরা 3 বাপ বেটা কিস্তি টানবো। আমি অনেক কষ্ট করে মনে করেন যে ওই ঘরটা দিছিলাম। আমি এক রাইতো সুখের বাড়ি দিই, একটা রাইতো না। কেন? আমি রাজমিস্ত্রির সাথে রাজমিস্ত্রি মশলা বানাই দিছি, আমি মাথায় করে নিয়ে ব্যয় ব্যয় দিছি। আমার অনেক স্বপ্নের ঘর, 25 বছর তার সাথে আমি সংসার করছি। 25 বছর সংসার করার পরে যখন ঘর একবারে কমপ্লিট, ওই দিনকে আমার বাড়ি থেকে বের করে দিল। এত টাকা আমরা কিস্তি দিতে পারবো না, আমরা টিনের ঘরে থাকতাম, আমরা বিল্ডিংয়ে থাকবার চাই না। অথচ আমার সাথে কিন্তু বুদ্ধি পরামর্শ করে, তার সাথে বুদ্ধি পরামর্শ করে ছেলেকে নিয়ে বসে আমি কাজটা হাত দিছিলাম। পরে আমার বাবার বাড়ি চলে আসলাম। বাইর করে দিল এই শুধুমাত্র এই কথার উপরে যে আমি কিস্তি দিব না, টাকা দিতে পারবো না। ছেলেরাও বললো, ছেলের বাবা বলে দিল একই কথা, 3 বাপ বেটার একই কথা। ঠিক আছে, তাহলে এতদিন ধরে ঘর বানাইতেছি, তুমি তো একদিন থামাইলা না কেন? এতদিন থামাই নাই। এতদিন আমি এর কাছ থেকে 50,000, এর কাছ থেকে 1 লাখ, খালি কিস্তি তাও বেশিরভাগই আমার ফ্যামিলির কাছ থেকে নিছি। ঠিক আছে, ওর ফ্যামিলির কাছ থেকে না, আমার ফ্যামিলির কাছ থেকে নিছি। নিয়ে ঘর টর সবকিছু কমপ্লিট করার পরে ওই ঘরে আপনি এক রাতও থাকতে পারেন না? এক রাইতো না, আমি এক রাইতো থাকিনি। আমাদের ওই বাড়িতে, শ্বশুর বাড়িতে এই সাসাবের নামে একটা উরস হয়। উরসের দিন আমার বড় ছেলে এসে আমার মোটর সাইকেলে করে নিয়ে গেল, আম্মু বাড়ি আসো। গেলাম, খুব আশা নিয়ে গেছিলাম যে আমার হয়তো নিতে আসছে। পরে যাওয়ার পরে রাত্রে ওর আব্বু এত খারাপ বিহেভ করলো আমার সাথে, কয়েকক্ষণই বার্তা বার করে দে, এই টাটাই নেটে নেওয়া কিসের জন্যে, এই আমি জায়গা দিব না। পরে আমার বড় ছেলে আমার বললো যে আম্মু চলে যাও। ওই রাত্রে আমি রিক্সায় আবার ব্যাক করে আসলাম বাবার বাড়ি। সেই আশায় পরে আমি মহিলা মানুষ, আমি এতগুলো টাকা কই থেকে দিব সপ্তাহে। এই ছেলেটা যার সাথে প্রেজেন্ট এখন আছে, এই ছেলেটা তখন ওর কাছ থেকে লোন নেওয়া বেশিরভাগ। এই ছেলেটা তখন কয় বলেছে আপনি এতগুলো কিস্তির টাকা কই থেকে দিবেন। আর ওরও যে বাচ্চা কাচ্চা হইব না, ও আগের থেকে জানতো। পরে ও সব আমার ঋণ সাইরে দিল, আমার ঋণ সাইরে দিয়ে ও আমার বিয়ে করলো। আচ্ছা, মানে আপনার ওই হাজবেন্ড ডিভোর্স দিয়ে দিল আপনার? আমি ডিভোর্স দিয়ে দিছি। আমার সাথে খারাপ বিহেভ করলো, আমি ডিভোর্স দিছি। কিন্তু এটা কেমন কথা? আপনি তার জন্য বাড়ি বানায় দিতেছেন আপনার বাচ্চার জন্য, হাজবেন্ডের জন্য, আর তারা আপনার সেই ঘর থেকে বাইর করে দিবে শুধু কিস্তির জন্য? আমি আরো কি করছি এগুলো শুনলে পর আপনার গায়ের লোম দাঁড়াই যাইব। এই হাজবেন্ডের কাছে আসার পরেও যখন বিয়ে করা মানে নিয়ে আসলো, ও অনেক ভালো ছেলে, মিথ্যা কথা বলবো না। এখন যে আছে ও অনেক ভালো ছেলে, ভদ্র ছেলে। ও জীবনে কোনোদিন কোনো বাজে আড্ডায় নাই, কোনোদিন একটা পান খায় না, একটা সিগারেট খায় না, কোনো নেশা জাতীয় কোনো কিছু না। অনেক ভদ্র, এক গ্রাস্তের একই ছেলে। বাহ, দেখতেও খুব সুন্দর, মাশাআল্লাহ, সবকিছুই ভালো, ওর সবকিছুই ভালো। কিন্তু ও আমার সাথে লাস্টে যে বেইমানিটা করলো, এই বেইমানিটা আমি সহ্য করে পারিনি। উনি তো আপনার কিস্তিও মাফ করে দিয়েছে, টাকাও মাফ করে দিয়েছে। 19 লাখ টাকা দিছে, মিথ্যা কথা বলবো না। ওরে বাপ রে, 19 লাখ টাকা দিয়ে আমার বিয়ে করছে ও। উল্টা আপনাকে দিছে? হ্যাঁ, আমাকে দিছে। 19 আমাকে লাখ? দিয়ে ওই ঘরের ওই যে বিল্ডিং যে দিছি আমি, ওই বিল্ডিং এর ঋণ ও ক্লিয়ার করে দিয়ে তারপর আমার বিয়ে করছে। মাই গুড গড। ঠিক আছে, কিন্তু এই কথাটা কিন্তু ওই আমার হাজবেন্ড এবং কি আমার 3 সন্তান স্বীকার করে না। আপনার মার কাছ থেকে সন্তানরা কেমনে যায়? সন্তানরা কেন মুখ ফিরে স্বীকার নিল? করে না। এই যে 12 বছর যাবত আমি এখানে আসছি, এই 10 বছর পর্যন্ত মনে করেন যে আমাদের ফোন করে আম্মু 2,000 টাকা লাগবো, আম্মু 5,000 টাকা লাগবো, এই ছেলেটা দিত। অথচ ওই ছেলেগুলো আপনাকে ঘর থেকে বাইর করে দিছে? হ্যাঁ, এই ছেলেগুলোই। আবার টাকাও চাইতেছে আপনার কাছে? হ্যাঁ, টাকা আমার কাছে টাকাও চায়। আপনারা কি পাইছে তাইলে? মনে করেন যে টাকার মেশিন আসছিলাম ওগো কাছে, আমি টাকার মেশিন 2 বছর যাবত। ওই যে ওর সাথে যে আমার খোলা তালাক হইলো না, আমি রাগ করে দিয়েছিলাম ডিভোর্স দেওয়ার পরে পারিবারিকভাবে খোলা তালাক হয়েছে। খোলা তালাক হওয়ার পরে
আমার যে কাবিনের 3 লাখ টাকা, এই টাকাটা আমারে 50,000 টাকা ওই দালালে খাইছে, আর 2.5 লাখ টাকা আমি হাতে পাইছি। 2.5 লাখ টাকা দিয়ে আমার মেজো ছেলেটার আমি দুবাই পাঠাই। দুবাই যাওয়ার দিন আমার কাছে ওই দিন টাকা ছিল না, আমার কাছে টাকা ছিল না। আমি সুদে করে একজনের কাছে 5,000 টাকা আনছি, আর আমার একটা নাক ফুলা চলি নাক ফুল বিক্রি করছি। বিক্রি করে ছেলেটা বুঝবার দিইনি যে আমার কাছে টাকা নাই। আমার কয় আম্মু আব্বুর কাছেও টাকা নাই, এসে তুমি এত কিছু কেনাকাটা করে দিলে থাক, তোমার যা লাগবো না, আমি একাই যাবো এয়ারপোর্টে। পর আমি চিন্তা করলাম আমার ছেলে একলা যাবো এয়ারপোর্টে, এটা তো মেনে নিবার পারম না। পর আমি শুধু করে টাকা আনলাম, শুধু করে টাকা এনে তারপর আমি ওর এয়ারপোর্টে নিয়ে দিয়ে আসলাম। আমি একা, কেউ যায় না ওর সাথে, একা নিয়ে দিয়ে আসলাম। সেই ছেলে বিদেশ যায়, সেটা তার পরের দিন আমার নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলাইছে। এই যে গত মাসের 5 তারিখে দেশে আসছে, আমার একবারও ফোন দেয় নাই। আপনার পেটের ছেলে? হ্যাঁ, আপন ছেলে? আমার পেটের ছেলে। আমার একবারও ফোন দেয় নাই যে আম্মু আমি দেশে আইছি। আমার ভিতরে যে কি কষ্ট, আমি যে কি নিয়ে বাইসে আছি উপর আল্লাহ জানে। আমি রেগুলার ঘুমের ওষুধ খাই, আমার চোখের অবস্থা দেখে বুঝতেছেন না। আমি সকালে কি খাই, দুপুরে যদি কেউ আমার জিজ্ঞেস করে আমি বলতে পারি না যে আমি কি খাইছি। মানে স্মৃতিশক্তি আমার শেষ, এখন আর স্মৃতিশক্তি বলতে আমার কিচ্ছু নাই। আমি অনেক দিন যাবো তো আপনি খুঁজতেছি, পাই না। ফেসবুকে আমি প্রত্যেকটা ভিডিও নিজে দেখি। মাথা গরম হয়ে যেতে শুনে, নিজের আপন ছেলে পেটে ধরছেন যারে, সেই ছেলেগুলো আপনারে ব্লক লিস্ট করে রাখে কেমনে? তাও আপনার দেয়া বাড়িতে থাকে, আপনার বানানো বাড়িতে থাকে, আপনার টাকায় বানানো বাড়িতে থাকে। আমি মাঝে মধ্যে ঝগড়া লাগলে মাঝে মধ্যে ওই বড় ছেলের ফোন দিয়ে বলি আমি যে বুলডোজার নিয়ে যাই তোকে বিল্ডিং ভেঙে দিয়ে আসবো, কারণ ওই বিল্ডিং তো তোদের অধিকার নাই, ওই বিল্ডিং তো তোগো না। বিল্ডিং এখন যে প্রেজেন্ট আমার হাজব্যান্ড, ওর নামটা তো তোগো না। রাগের মাথায় বলি, আবার মাথা ঠান্ডা হয়ে যায় যে থাক রয়েছে, তাও তো আমার ছেলেরা এমন করে বই না, আমি জীবনে শুনিনি জানেন। আমার এত ভাগ্য ভালো, আমার জন্মের পরে বাপ নাই। আমার মা দ্বিতীয় কাজ করছে, আমারে নিয়ে যায় ওইখানে শতালো বাপ। আমার নিজের মায়ের পেটের মনে করে একটা ভাইও নাই, বোনও নাই। আমার মা ছাড়া এই দুনিয়ায় কেউ নাই, শুধু মা ছাড়া। তো যাই হোক, যেভাবে দিন কাটাইবার লাগছিলাম আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে 2 বছর যাবত যে ও আমার সাথে বেইমানিটা করলো, আমি ওর কাছে টাকা পয়সাও চাই না, ওর কাছে আমি বাড়ি গাড়িও চাই না। ও আমার বিপদের সময় যে পাশে দাঁড়াইছে আলহামদুলিল্লাহ, আমি তাতেই খুশি। তো আমার হলো কথা হলো, ওরে আমি যে এখনো ওইখানে বসে ওর সাথে কথা বললাম যে তোমার কাছে আমি টাকা পয়সাও চাইতেছি না, বাড়ি গাড়িও চাইতেছি না, কিচ্ছু চাইতে না, শুধু একটু স্বীকৃতি। আমার শুধু একটু স্বীকৃতি দাও, যাতে আমি মারা গেলে পরে আমার মানুষ কইবার পারে যে অমুকের বউ অমুকের জায়গায় মাটি দেবো। আমি এটা মানে মনে একটা শান্তি নেই মনের পারি যে ওই জায়গাটা আমার মাটি হইব, শুধু এইটুকের জন্যে। কি করছে এ বললেন তো? 10 বছর তো খুবই ভালো ছিল, করছে কি? 10 বছর আমার সাথে ভালো সংসার করছে, ভালো সুন্দর জীবন যাপন করছে। আপনি 3 বাচ্চা সহ আপনি তার মানে 3 বাচ্চা রেখে আপনি তার সাথে বৈবাহিক সম্পর্ক গেছেন। কোনো স্বাভাবিক বা জেনারেল মানুষ তো এই বিয়েটাই একসেপ্ট করবে না, কিন্তু সে তো আপনাকে সম্মানের সাথেই রাখছে। আপনি বললেন ফ্যামিলি সবাই মাইনে নিছে, সবাই অ্যাকসেপ্ট করছে। মনে করেন যে ওর একটু সমস্যা, ওর সমস্যার কারণে সবাই মাইনে নিছে। মাইনে নেওয়ার পরে এখন মনে করেন যে 10 বছর তো সে আপনাকে যত্নে রাখছে। হ্যাঁ, 10 বছর আমরা আলাদা ছিলাম, ওর ফ্যামিলির থেকে আলাদা ছিলাম। যে কি এই যে আমি ডিভোর্স দিলাম, যে চাকরি রিজাইন দিল না, রিজাইন দেওয়ার পর যে টাকাটা পাইলো, এই টাকাটা নিয়ে এলো আমাদের মধ্যে। চাকরি যদি রিজাইন না দিত তাহলে আর আমার জীবনে এই ইডে আসতো না। কি করছে বলেন? টাকাটা পাওয়ার পরেই বাড়িতে চলে গেছে। বাড়িতে যা বোনের নামে নমিনি দিছে, আর ওর নামে রাখছে বোন বাগনি। ওর দুনিয়া একদিকে আর বোন বাগনি একদিকে। তাই আমারও যে তুই হাতে করে আনলি, আমার পর তোর কোনো দায়িত্ব নাই। আজকে যদি আমি মারা যাই, চিন্তা করেন, বাপের বাড়ি হলো সৎ বাপ, সৎ বাপ। এখানে তুই আমার স্বীকৃতি দিতে চাস না, তাহলে আমার লাশটা কি রানিব? স্বীকৃতি দিতেছে না মানে আপনাকে বউ হিসেবে বলে না? এনি মানুষের কাছে বলে, কিন্তু হে তো আমাদের খোলা তালাক হয়েছে না, তালাকের পরে তো সে আবার আসছে। এইটুক বুঝি নাই, কবে খোলা তালাক হয়েছে? 2 বছর আগে বললাম, ওই যে পেনশনের টাকা পাওয়ার পরে। পেনশনের টাকা পাওয়ার পরে আপনাকে তালাক দিছে? আমি তালাক দিছিলাম। আমি তালাক দেওয়ার পরে মানে রাগ করে যে বোনের নামে টাকা রাখছে, আমি ওর ওয়াইফ, নমিন থাকবো, আমি থাকবো, তাই না?
আর যদি ওর যদি নমিনি দিতেই হয় আমারও দিব ওর বোনেরও দিব। বোনের যদি অতটাই ভালোবাসে, হ্যাঁ, আপনাকে কিছু অংশ দিয়ে তার হ্যাঁ, তার বোনেরে বোনের দিব। কিছু অংশ দিবে। হ্যাঁ, কিন্তু পুরাটাই ওর বোনেরে দিছে। এর আগে আমি মানুষ মানে 100% সম্পত্তি পাবে হচ্ছে তার বোন। ছোট বোন, তাও ছোট বোনরে বেশি দিছে। আচ্ছা, এতে আমি আবার এই পেনশনের টাকাটা পাওয়ার আগে মানুষজন নিয়ে বসছিলাম। আমি যে বাসা ভাড়া থাকতাম, ভাড়াটিয়া, তারপর আর 2-3 জন উকিল নিয়ে বসছিলাম। বসেও বলছে যে না 10 লাখ টাকা ওর নামে রাখবো, বাকি টাকা আমার নামে রাখবো। ঠিক আছে, আমার যদি নামে 10 লাখ টাকা থাকে, আমি যদি 6 মাস 1 বছর ঘরে পড়েও থাকি, আমার ওই টাকার বিনিময়ে আমার একজন দেখবো। এটা আমার সন্তানরাই হোক বা রাস্তার মানুষ হোক, বাইরের মানুষ হোক। আমি এই আশা নিয়ে আসছিলাম। ও আল্লাহ 9 মাস হয়ে যায়, চাকরি রিজাইন দিছে 9 মাস পরে টাকার খবর পাই না। পরে একদিন কই যে বললাম দুপুরে লাঞ্চ করার সময় আমি জিজ্ঞেস করছি, পরে টাকা রাগ করো না, টাকা পাইছি, টাকা পাইয়া টাকা রাইখে দিয়েছি। কোনে রাখছো? যে সঞ্চয়পত্র কিনে, সরকারি সঞ্চয়পত্র কিনে টাকা রাইখাইছি। তখন আমার মাথা ঠিক আসলো না। পরে আমি এবার মাথা গরম হইলে যা হয় আর কি, মাথা গরম হওয়ার তো কথা। আমার বাড়িওয়ালা যে বাসায় ভাড়া থাকতাম উনি তখন ইন্ডিয়ায় ছিল। ওনার কাছে ফোন দিয়ে বললাম যে ভাই এই ঘটনা, পরে ওর বাসায় বাড়ি করে দাও। পরে ও তো জানি তো আমি এমনি এনে যাইবো না। পরে আমি ওরে ডিপোজিটের কাগজ হাতে ধরাই দিলাম। ধরাই দেওয়ার পর ও বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে ডিভোর্স কেন দিলেন তারে? ওই যে মাথা গরম করে, যে মাথা গরম করে ঝগড়া করতে পারেন, মাথা গরম করে ঝগড়া করেন, মারামারি করেন, ডিভোর্স কেন দিলেন? ডিভোর্সটা এইটাই তো ভুল, আমার জীবনের কালি তো এইটা। ওই ডিভোর্সটা দিয়েই তো ভুলটা করছি। ঠিক করেন না, এটা অপরাধ হয়েছে। আমার সাথে ঝগড়া হইতে পারে, আমি ডিভোর্স দিয়ে কাগজ দিব তার হাতে? ঝগড়া মারামারি করে আমি জানি যে ঝগড়া মারামারি করে ওরা আমি বাসা থেকে বের করে পারতাম না। ওর আমার উদ্দেশ্য আসলে যে ডিভোর্স দিলে পরে ও আমার ভালোবাসে, এটা আমি স্বীকার করি। ও আমার অনেক ভালোবাসে, এখনো বাসে। এখন জামার নামে বলতেছেন, আপনি এটাও বলতেছেন যে আমি আপনাকে ভালোবাসে? হ্যাঁ, ভালোবাসে। তোমার খুবই ভালো লাগছে। ও আমি তো প্রথমেই বলছি যে ও একটা অমায়িক ছেলে, ঠিক আছে, ও একটা অমায়িক ছেলে। কিন্তু ও আমার এটা আমার বলা ঠিক হইব কি না হইব জানি না, মনে হয় ফ্যামিলির চাপে ও কাজটা করতেছে আমার সাথে, ঠিক আছে। কিন্তু সেটা তো আপনি তার সাথে বসে বুঝাই তারে ঠিক করার কথা। অনেক বুঝাইছি ভাইয়া, অনেক বুঝাইছি। সে কি বলে? খালি সময় চায়। কি বলে? খালি বলে যে এই তো করমু, এই তো করমু। আবার এই যে কিছুদিন আগে ওর মা মারা গেছে, 1 মাস হয়েছে। ওর ফ্যামিলি তো তার কেউ নাই, একটা বোন, খালি একটা বোন আছে। ওর মাটা মারা গেছে। ও রান্না করে, ওর বোন চাকরি করে প্রাইমারি স্কুলের টিচার। ওর নিজে রান্না করে। তাই আমি কইছি এখন তো আর তোমার কোনো ঝামেলা থাকার কথা না। ওগো এলাকার যে 2-4 জন মানুষ আমার সাথে কথা বলে, তারা কয় বাপি এখন তো আপনি বাড়িতে আসতে পারেন, এখন তার কোনো সমস্যা নেই, আপনি এখন বাড়ি চলে আসেন। ওরা আমি বলছি কয়েকবার যে এখন তুমি নেও আমারে, সময় আসুক। হ্যাঁ বলি একটা, সময় আসুক। সময় কবে আসবো? তার মানে সে আপনাকে চায় না এখন, তাই বোঝা যাইতেছে। চাইলে তো এতে সময়ের কি ব্যাপার, আমার বউ, আমি তুলবো। আমি ওইখানে বসে কথা বললাম, বলতেছে কোনো কিছু বলার দরকার নাই, বাসায় চলে আসো। আবার আমার কাকারও ফোন দিছে, আমার কাকারও ফোন দিতেছে রিনা কোন জায়গায় জানি গেছে, ওরা মানা করেন আসতে বলেন। পরে কাকা কইছে আমি এটা বলে পারম না। পরে কাকা আমার ফোন দিয়ে বলতেছে যে তুমি এইটা তো আমি বুঝলাম যে আপনার হাজবেন্ড ওয়াইফের ঝামেলা যে কোনো কারণে হইতে পারে, দিন শেষে তো তারা আবার এক হয়ে থাকবে। সে যদি আপনাকে ভালোবাসে তাহলে তারা তো কথা কিছু ভালোবাসলে আমি বউ ঘরে নিয়ে আসবো না কেন? তুমি দূরে আসো, আমি তোমার জন্য কাঁদতেছি, এটা তো ভালোবাসা না? ভালোবাসি, এটা আমি বুঝি। একজন মানুষ একজনের ভালোবাসলে বোঝা যায় না। কিন্তু ভালোবাসলে দূরে কেমনে রাখবে? 2 বছর দূরে রাখছে। 2 বছর, আমি 2টা বছর, আমি এই যে 12 বছর ওর সাথে সংসার করি। আমি আমার বাবার বাড়িতেও একটা রাত কোনোদিন থাকিনি, কোনোদিনও না। এই যে 2টা বছর যাবত আমি, এটাও জানে। আর এই ওষুধটা কি ক্ষতি এটাও জানে। যাই না, আমার একবারও মানা করে না যে না তুমি এই ওষুধটা খাইও না, এটা তোমার অনেক ক্ষতি হইতেছে, একবারও মানা করে না। কালকে আমি ফোন দিয়ে সেটা বলছি যে আমার তো আর একা এরকম জীবন কাটাইতে ভালো লাগতেছে না,
তুমি আসো। তার তুমি যদি না আসো তাহলে আমারে তোমার বাড়ি নিয়ে যাও। হে ডাইরেক্ট এক কথায় কয় অনেক সময় লাগবে, এখন এই মুহূর্তে সম্ভব না। কবে সময় আসবো? সময়টা আসবো কবে? তার মানে ঘোরানোর জন্য কথাগুলো এনে বোন, তারপরে কি কাণ্ড? এখন ওই টাকাটা আপনাকে দিবে না, আর আপনাদের এখন ফ্যাসাদ হচ্ছে টাকাটার জন্য। হ্যাঁ, এই একমাত্র টাকাটার জন্য। ও যদি চাকরিটা রিজাইন না দিত, ওর চাকরির বয়স ছিল আরো 12 বছর। 12 বছর ছিল বয়স। মানে শরীরটা তেমন ভালো না, মাঝখানে কিডনির সমস্যা ধরা পড়ছিল, ডায়াবেটিস অনেক। এজন্য পরে ও আবার এক রাস্তায় একই ছেলে। ওর বাবাও সরকারি চাকরি করতো, টাকা পয়সার কোনো অভাব নাই। বাবারও, ওর বোনও সরকারি চাকরি করে, পুরা ফ্যামিলি সরকারি চাকরি, কিন্তু খাওয়ার মতো কেউ নাই। বোন, এখন যদি শেষে আপনি আপনার হাজবেন্ডের জন্য কিছু বলতে চান এই ক্যামেরায় বলেন। হাজবেন্ডের জন্য শুধু একটা কথাই বলবো যে আমি কিচ্ছু চাই না, শুধু আমার একটু স্বীকৃতি দিক। আমি আর ওর কাছে কিচ্ছু চাই না, আমি বাড়ি গাড়ি টাকা পয়সা কিচ্ছু চাই না, আমার শুধু একটু স্বীকৃতি দিক। আমি মারা গেলে যাতে আমি বলতে পারে মানুষজন যে অমুকের বউ, এই শুধু এই কথাটুকুই বলতে চাই, আর কিচ্ছু না। আমার আর কিছুই চাওয়ার নাই, টাকা পয়সা আমি কিচ্ছু চাই না। আমার শুধু একটু স্বীকৃতি দিক। আমার মানুষের, আমার নিজের শতালু বোন, আমার কয় বলে তোরা আবার বিয়ে করে। আমি প্যান্ট শার্ট পরে, হাতে চুরি খুলে প্যান্ট শার্ট পরে মর্দ সাইজে রাস্তা দিয়ে ঘুরমু। নিজের আমার শতালু বোন, আমার এই যে পরে যে বিয়ে হয়েছে আমার ওই ঘরের, এই কথা ওরে আমি বলছি যে দেখো আমার এরকম করে সামনাসামনি মুখের উপর বলে যে তুমি নাকি জীবন আমার আর বিয়ে করবে না। কথা বলে না, কোনো কথাই বলে না, চুপ করে থাকে। এই কথা বললে পরেই এখন একমাত্র আপনার কাছে আমি আইছি এই কারণে যে কোনো বিনিময়ে আমি একটু হেল্প চাই। কারণ দেখেন, আমার মা ছাড়া আমার আর কেউ নাই। আজকে যদি এখানেও যদি আমি মারা যাই, দেখা হলাম এখানেই মারা যাই, আমার কিরা নিব? আমার হাজবেন্ড এখন নাই ধরা চলে। আমরা যেটা করতেছি এটা পরক্রিয়া করতেছি, এটা আমরা পরক্রিয়া করতেছি, এটা আমরা বৈধ না, অবৈধ। তাইলে আমি মারা গেলে পরে তো ও আমার নামও নিব না। মারা গেছে, বাপ তো শতালো বাপ, আমার মায়ের পেটে একটা ভাইও নাই, বোনও নাই, তাইলে আমার নিব ডাকেরা। ছেলেরা তো যার যার মতো লাপাত্তা, তাহলে আমি কই যা দাঁড়াম? আমার কিরা নিব? মানুষের, প্রত্যেকটা মানুষের একটা ঠিকানা থাকে, যে মারা গেলে ওই জায়গা আমার কবর দিব। আমার তো কোনো ঠিকানাই নাই। বেয়ারিশ হিসাবে আমার মাটি হইব, আমার কোনো ঠিকানা আছে? রাগে যে একটা মানুষের কি হইতে পারে এটা আপনারা শুনলেন। সো রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করেন, যার সাথে ঝগড়া দূরে চলে যান, কিছুক্ষণ একা থাকেন, তারপর ঠিক করে নেন। এবং পারিবারিক কলহ